দিয়ে এত স্বতঃস্ফূর্তভাবে তোরা চাপ দিয়ে নাই অনুষ্ঠানে নিয়ে যাইতে পারে। আপনাকে আমার মায়ের মতো লাগে, আপনার পায়ে ধরে মাপ চাইছে, আপনারা দেখছেন না, পায়ে ধরে সালাম করছে সে, অথচ সে বলে আরেকটা। সে যে কথাটা বলেছে এই কথাটা সত্যি না, তার বাবাকে ধরে তারপরে চাপ দিয়ে তাকে তারপর করেছে, কথাটা সত্যি না। কিন্তু একটা জিনিস সবার মাথায় প্রশ্ন আসতে পারে যে নুরু তো হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, অনেকবার মার খেয়েছে, বহুবার, যতবার মার খাইছে ওর লুঙ্গি খুললে যদি নাকি ওর পশম গুনে নত বলি পশম গুনে, যতবার পিটানি হয়ে গেছে, ও জীবনে বহুত পিটানি খাইছে। তো এই পিটানি খাওয়ার অভ্যাসটা তার আছে, কিন্তু উদ্দেশ্য তার একটা ছিল, সেগুলো তার বড় হইতে হবে, মানে পয়সা পাতি হইতে হবে, ক্ষমতা আসতে হবে, এরকম একটা তার এইটা ভয়ঙ্কর রকমের ছিল তার ভেতরে। যে কারণে সে কিন্তু হলের পোস্টেড নেতা, সে ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, বাট ওইখানে যে ভাত পায় নাই, এখন তারা আলাদা সংগঠন করে তার নেতৃত্বে। আলাইকুম। এবার প্রতিমন্ত্রীর পদ হারাতে যাচ্ছে নুরুল হক নূর, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, এবং শেখ হাসিনার সাথে তার যে গোপন সম্পর্ক ছিল এই সম্পর্কটি একদম প্রকাশ করেছে, সামনাসামনি এনেছেন আমাদের সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন। অনুসন্ধানের মাধ্যমে কিভাবে শেখ হাসিনার শাসন আমলে ভিপি নুরুল হক নূর শেখ হাসিনার ছায়াতলে থাকতো, শেখ হাসিনার থেকে টাকা নিত এবং কিভাবে শেখ হাসিনা নূরকে কিনে নিয়েছিল, এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। নুরুল হক নূর কিভাবে আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধেই হুঙ্কার দিয়েছে, এবং আওয়ামী লীগের কাছ থেকেই হাজার লক্ষ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন তাদের নেতাকর্মীদের কাছ থেকে, এবং কাদের সাথে তিনি চলাফেরা করেছেন। তার রক্তে মিশে আছে আওয়ামী লীগ, তার বাবার রক্তেও মিশে আছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এভাবেই কথা বলেছেন আমাদের সবার পরিচিত প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন। আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন, সেই সাথে ভিপি নুরুল হক নূর তিনি এবং তার যে পরিচয়, সে কোথা থেকে উঠে এসেছে, বর্তমান তার কি অবস্থা, তিনি আওয়ামী লীগের সাথে কিভাবে চলাফেরা করতেন, বর্তমান তার যে গ্রামের অবস্থা, সেই গ্রামে তার বাবা কিভাবে আওয়ামী লীগের কায়দায় সব কিছু দখল করে নিচ্ছে, তার বোন জামাই কিভাবে কোটি টাকার মালিক হয়েছে। প্রিয়শক, নানান অভিযোগ রয়েছে এই ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে। জনাব তারেক রহমান এখন কি করবেন? এই নূরকে তার দলের যে জোট, সে জোটে রাখবেন নাকি তাকে বাদ দিয়ে দিবেন? তিনি কি এমপি পদ বা প্রতিমন্ত্রী পদ হারাতে যাচ্ছেন কিনা, এই বিষয়ে নানান আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা শুরুতেই আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন নুরুল হক নূরকে নিয়ে। চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। মানুষের টাকা আত্মসাৎ এটাতে ভরা। সে জীবনে কোনোদিন আওয়ামী বিদ্বেষী ছিল না, সে আওয়ামী বিরোধী জীবনও কখনো ছিল না। তার রক্তের মধ্যে আওয়ামী লীগ। তার বাবার একটা বক্তব্য আপনারা শুনেন, তার বাপ তারে নিয়ে কি বলে। তার এলাকার আরেকজন আছে, সেও তার আত্মীয়, সেও ওইখানকার আওয়ামী লীগের পদে ছিল। সেই লোক তাকে হইল গিয়া এই গলা চিপার আপনার বানাইছে, আউফলের আপনার শেখ মুজিব বানাইছে। শুনেন তার বক্তব্য। তার শেখ হাসিনার সাথে যেদিন সে কিনা ওই যে ভিপি নির্বাচিত হওয়ার পরে শেখ হাসিনার সাথে তো নিশ্চয়ই আপনারা তার বক্তব্যগুলো শুনছেন। আমি আজকে আবারও আপনাদেরকে শোনাই, এটা হয়তো অনেকেই মিস করে গেছেন। সেখানে বক্তব্যটাকে আমরা শুনে আসি। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে, মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে, মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এক
এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমি যেটি করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ থেকে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায়। আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে, সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল, এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো তো দেখিনি, তার কথা শুনেছি। আর তার গান যেটি আমি ক্লাস 5-এ একটা গান খুব ভালো লেগেছিল, আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল, ওখানে এরকম একটা গান ছিল, যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তার আমরা পেতাম জাতির পিতা বিশ্বপিতা মহান নেতা, এরকম একটি গান। আর বঙ্গবন্ধুর প্রেমেতে সবাই পড়েছে। আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই 2.5 বছর বয়সে হারিয়েছি, আমি তো প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন কোনো রকম প্রোটোকল ব্রেক করে তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল, আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে সালাম করা, কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি, আমি একটু আপনাকে সালাম করতে চাই। দেখেন, তাকে এই কোটা আন্দোলনের পোলাপান, এটা তো সে একা করে নাই, এই আন্দোলন যারা করছে তাদের ভিতরে অন্য যারা ছিল, ওই দিন যখন সে শেখ হাসিনার ওই প্রোগ্রামে যায় সবাইকে নিয়ে গেছে এক গাড়িতে, আর তাকে নিয়ে গেছে আবার আরেক গাড়িতে, এটা প্রমাণও আছে। ছাত্রলীগ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবনে গেলেও ভিপি নুরুল হক ও সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন যান আলাদা গাড়িতে। এই আলাদা গাড়িতে নেওয়ার কারণ হচ্ছে তারে শেখ হাসিনা ওই দিনই তাকে পারচেজ করে, সে ওই দিন তার কাছে বিক্রি হয়ে যায়, এবং যেই কারণে যারা তার সাথে এতদিন আন্দোলন করছিল তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরের দিন সংবাদ সম্মেলন করে এটার অভিযোগ করে। কিন্তু আমরা মনে দেখেন সে একটা ব্যাখ্যা দিয়েছে যে তাকে নাকি ওই দিন নিয়ে যাওয়া হয়েছিল, মানে 5 তারিখের পরে সে ব্যাখ্যা দিয়েছে তাকে নাকি ওই দিন নিয়ে যাওয়া হয়েছিল তার বাবাকে চাপ দিয়ে তারপরে নিয়ে যাওয়া হয়েছে, অথচ ওর বাপের সাথে ওর ভালো সম্পর্ক না। ওর বাপে 5 তারিখের পরে ওর পিছনে আসে, ওর বাপের সাথে কিন্তু ওর ভালো সম্পর্ক না, ওর বাপ ওরে দেখেও না তেমন ঠিক মতো। ওর ওই যে নানি বাড়িটারি আরো কিছু আত্মীয় স্বজন আছে তারা ওরে দেখে, ওর বাপ আরেক জায়গায় বিয়ে করে, ওর বাপ তার মতো থাকে, ওর বাপের সাথে ওর সম্পর্ক ভালো না, অথচ তার বাপের নাকি চাপ দিয়ে তাকে নাকি ইয়ে করছে। অথচ তার যে বক্তব্য আপনারা শুনলেন, আপনার কি মনে হয় যে কোনোদিন কোনো মানুষকে চাপ দিয়ে এত স্বতঃস্ফূর্তভাবে তোরা চাপ দিয়ে নাই অনুষ্ঠানে নিয়ে যাইতে পারে? আপনাকে আমার মায়ের মতো লাগে, আপনার পায়ে ধরে মাপ চাইছে, আপনারা দেখছেন না, পায়ে ধরে সালাম করছে সে, অথচ সে বলে আরেকটা। সে যে কথাটা বলেছে এই কথাটা সত্যি না, তার বাবাকে ধরে তারপরে চাপ দিয়ে তাকে তারপর করেছে, এই কথাটা সত্যি না। কিন্তু একটা জিনিস সবার মাথায় প্রশ্ন আসতে পারে যে নুরু তো হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, অনেকবার মার খেয়েছে, বহুবার, যতবার মার খাইছে, ওর লুঙ্গি খুললে যদি নাকি ওর পশম গুনে না তো ওগুলি পশম মনে, যতবার পিটানি হয়ে গেছে, ও জীবনে বহুত পিটানি খাইছে। তো এই পিটানি খাওয়ার অভ্যাসটা তার আছে, কিন্তু উদ্দেশ্য তার একটা ছিল, সেগুলো তার বড় হইতে হবে, মানে পয়সা পাতি হইতে হবে, ক্ষমতা আসতে হবে, এরকম একটা ইয়ে তার, এইটা ভয়ঙ্কর রকমের ছিল তার ভেতরে। যে কারণে সে কিন্তু হলের পোস্টেড নেতা, সে ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, বাট ওইখানে যে ভাত পায় নাই, এখন তারা আলাদা সংগঠন করে তার নেতৃত্বে আসতে হবে, সে কারণে সেটা করেছে। এই দেশের জন্য না, এই মানুষের জন্য কোনো কিছু, সে তার নিজের জন্য করেছে, এবং তার পা থেকে মাথা পর্যন্ত পুরাটা দুর্নীতি এবং অনিয়ম এগুলো দিয়ে ভরা। এটা আমার কথা না, মানে আমি যে তাকে তার সাথে লাগার জন্য বলছি সেটা না, তার দল যারা করেছে এই পর্যন্ত, এই যে যাদেরকে দেখেন আসিফ নাহিদটাই যা কেউ থাকে নাই তার সাথে, কারণ থাকে না জানেন, কারণ তার এই চরিত্রের কারণে। আমার এখানেও আপনাকে একজনের বক্তব্য শুনে, তার দলের লোকজন তারা কি বলে, তারা যারা তার সাথে ছিল, যারা টাকা পয়সা দিত, এখানে কয়েকজন ব্যবসায়ী আছে আমার পরিচিত, এরা টাকা দিয়েছে, আমি বহু মানুষকে ভাই করেছি, ভাই নাম্বার দিয়ে দিতাম, ভাই এই নাম্বার টাকা দিয়েন, একটা কল দিয়ে টাকা দিয়েন, এভাবে টাকা দিত। সেই ব্যক্তিরা তার দল থেকে চলে গিয়েছিল। চলে যাওয়ার কারণ আবার আছে আরেকটা, সেটাতে যাই, সেটা দিয়ে শেষ করি। এটা হচ্ছে যে আপনাদের ওই রেজা কিবরিয়ার কথা তো মনে আছে, তাই না? রেজা কিবরিয়া যখন দলে আসে, রেজা কিবরিয়া কিন্তু খুব ইন্ডিয়া বিরোধী একটা মানুষ, তো সে বারবার প্রকাশ্যে বলতো যে তার বাপকে খুন করেছে, আওয়ামী লীগ মেরেছে, বিএনপির কেউ তার বাপকে মারে নাই, এই কথাগুলো কিন্তু সে বলতো। এই কারণে তাকে দেখতে পারতো না। তখন এই নূরের সাথে হাসিনার সম্পর্ক খুব ভালো, এবং হাসিনা তখন নুরুকে পুরো একদম কিনে ফেলেছে। ওই সময়টাতে যখন রেজা কিবরিয়া এসে দলে ঢুকার পরে ইন্ডিয়া রেজা কিবরিয়াকে থাকতে দিবে না। একজন ব্যক্তিকে ঢুকাইলো, তার নাম হলো বিপ্লব কুমার পোদ্দার। সে বিপ্লব কুমার পোদ্দার হঠাৎ করে এসে দলের ভিতরে একদম প্রথম সারিতে চলে আসলো, তার পাশে বসে থাকে। এই লোকটা যখন আসার পরে রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দিবে,
যখন রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দিবে বলছে, তখন আবার আমরা একটু রিয়েক্ট করলাম যে আপনারা এটা বাদ দিচ্ছেন কেন। এটা বাদ দেওয়ার পরে ওর দলের ভেতরে কিছু মানুষজন ওর থেকে বের হয়ে গেলে এখানকার আমার পরিচিত কিছু ব্যবসায়ী আরো বের হয়ে যাবে, এবং এরা তখন বললো যে আমরা ওরা টাকা পয়সা দিব না, আমরা আগে টাকা পয়সার হিসাব চাই। এই টাকা পয়সার হিসাব যখন চাইছে, সে টাকা পয়সার হিসাব দিবে না, টাকা পয়সার হিসাব তার কাছে নাইও, সে দিতে পারবেও না। তো তারা করলো কি, তারা দল থেকে বের হয়ে গেল এবং তারা সরাসরি অভিযোগ করেছে এই অভিযোগগুলো। এনিওয়ে আমি ওনাকে প্রতি মাসে আমি টাকা দিতাম দলের জন্য, কিন্তু ওনার নামে ওনার অ্যাকাউন্টে ওনার বিকাশ নম্বরে আমি টাকা দিতাম। সো এটা আজ থেকে আমি আর দিব না। এমনকি আমি ওনার সাথে কোনো দল করব না, এই দলের মধ্যে আমি নাই। উনি জাতির কাছে আইসা মাফ চাও, যদি জাতি মাফ করে দেয় ভালো, আর এইরকম দেশের গাদ্দারের সাথে আমি কাজ করব না। আর যদি আপনারা প্রমাণ সহকারে রিসিপ্ট সবকিছু দেখতে চান, আমি দিয়া দিব ইনশাল্লাহ। এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, সাহসী সাংবাদিক, সাহসী মানুষ, সাহসী ব্যক্তি, অনুসন্ধানিক সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি বর্তমান যে রাজনৈতিক অবস্থা দেশের, সে রাজনৈতিক অবস্থা সহ কথা বললেন নুরুল হক নূরকে নিয়ে। আপনারা জানেন যে নুরুল হক নূর, আম তারেক, রাশেদ খান, এরা এতটাই অপদার্থ এখন, যা বলে শেষ করা যাবে না। এরা শেখ হাসিনার কাছ থেকে কিভাবে মোটা অঙ্কের টাকা নিয়েছে, কিভাবে ভিপি নির্বাচন হওয়ার পরে নুরুল হক নূর শেখ হাসিনার কাছে বিক্রি হয়েছে, এবং তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে কি কত টাকা দিয়ে কেনা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা অবাক হবেন যে নুরুল হক নূর, রাশেদ খান, আম তারেক, এরা একটা চক্র। এরা রাজনীতির নামে নিজের পেটের যে ধান্দা, সেই ধান্দা করে। নুরুল হক নূরের অতীত সম্পর্কে যদি দেখেন, তাহলে তার বাবার সাথে যে তার সম্পর্ক, সে সম্পর্ক কখনোই ভালো ছিল না। আপনারা দেখলেন যে তিনি বললেন যে 2.5 বছর বয়সে তার মা মারা গেছে, তারপরে তার বাবা বিয়ে করে, এবং সম্ভবত নুরুল হক নূর তার বাবার সাথে আর থাকতে পারে না, সে তার নানির বাড়িতে থাকে। এই যে তো সে তখন থেকেই নুরুল হক নূরের তার বাবার সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে। এখন পর্যন্ত তার তার বাবার যে অবস্থা, তার বাবার অবস্থা হয়তো এখন ভালো, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে যখন সে ভাষণ দিল ভিপি নির্বাচন হওয়ার পর, যে আমি আমার মাকে দেখি নেই, 2.5 বছর বয়সে আমার মা মারা গেছে, শেখ হাসিনাকে দেখলে আমার সেই মায়ের কথা মনে পড়ে। অথচ ঠিক ওই সময় ভিপি নুরুল হক নূর অনেক কথাই বলেছে। তার পরবর্তীতে যখন 5 আগস্ট হলো, শেখ হাসিনা পালিয়ে গেল, তখন যখন নুরুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো শেখ হাসিনাকে মা বলে ডেকেছেন, পায়ে হাত দিয়ে সালাম করেছেন, এগুলো করেছেন, তখন বললো যে হ্যাঁ, আমার বাবাকে হুমকি দামকি দিয়েছে, আমাকে হুমকি দামকি দিয়েছে। অথচ যখন শেখ হাসিনার কাছে সে বক্তব্য রাখলো, শেখ হাসিনাকে মা বলল, আমরা আওয়ামী লীগ প্রার্থী, আমি ছাত্রলীগ কর্মী, আমি ছাত্রলীগের একটি ছোটোখাটো নেতাও, বা আমার পরিবার যদি দেখেন তাহলে আমার পরিবার ধরেই আওয়ামী লীগ। অর্থাৎ নুরুল হক নূর সে আওয়ামী লীগেরই গুপ্ত ছিল এবং আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছে। তাদের সাথে কথা হয়েছে যে তোমরা সরকারের সমালোচনা করবে, কেননা সরকারের সমালোচক থাকতে হবে, তাহলে তো দেশের রাজনীতি খুব একটা শক্তিশালী অবস্থান হবে না, একদলীয় শাসনতন্ত্রর হাতে চলে যাবে, স্বৈরাচারী ব্যবস্থা হবে। যার কারণে নুরুল হক নূর, রাশেদের টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা একটু আমাদের সমালোচনা করবে এবং আমরা তোমাদের একটু গ্রেপ্তার করব, একটু দৌড়ানি দেব, এই তোমাদের মেরে ফেলবো না, বা তোমাদের যে পরিবারকে মেরে ফেলা, তোমাকে মেরে ফেলা, তা করবো না কখনো, তোমাদের দৌড়ানি দেব। এইভাবে তাদের সাথে সমালোচনা হয়েছে, কথা হয়েছে। যার কারণে নুরুল হক নূররা একটা মানুষের আবেগের জায়গা কেন্দ্র করে তারা প্রচার প্রচারণা চালিয়েছে। আওয়ামী লীগের কাছ থেকে তো খেয়েছেই, আর দেশের সাধারণ মানুষের কাছ থেকে, বিদেশে যারা প্রবাসী রয়েছে তাদের কাছ থেকে অফুরন্ত লক্ষ লক্ষ টাকা তারা খেয়েছে। এখন এই মুহূর্তে এসে নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী করা হয়েছে, কিন্তু নুরুল হক নূরের যে অবস্থা, আপনারা
দেখতে পাচ্ছেন যে দিন দিন শেখ হাসিনার মতো এসে স্বৈরাচারীর কায়দায় কথা বলছে এবং তাকে দেখলেই মনে হয় যে শেখ হাসিনার আসল রূপ। এই রাশেদ খান সে প্রত্যেকটা টক শোতে কীভাবে মানুষের সাথে, তার বাবার বয়সী বয়স, সে সকল মানুষদের সাথে সে খারাপ খারাপ ব্যবহার এগুলো করছে আমরা কিন্তু দেখতে পারছি। তো প্রিয় দর্শক, আসলে কিছুই বলার নেই। এই সকল যারা সুবিধাবাদী তারা আসলে সব জায়গায় জিতে যায়। এই সুবিধাবাদীরা সব জায়গায় জিতে যাবে, কারণ এরা সবার সাথেই থাকবে, আওয়ামী লীগের সাথেও থাকবে, বিএনপির সাথেও থাকবে। ওরা জানি যে কাদের সাথে থাকলে ওদের জীবনটা বাঁচবে, ওরা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হতে পারবে, এগুলো বলবে। আপনিও যদি এই যে খায়রুল দেওয়ান যদি দেখেন, খায়রুল দেওয়ান কিন্তু এখন বেশ ভাইরাল, তার কথার কিন্তু এখন গুরুত্ব আছে। সে এমনি যে কথা বলে সে কথার গুরুত্ব নাই, কিন্তু সে যদি এখন সরাসরি বিএনপির বিরুদ্ধে হুঙ্কার দেয়, অল টাইম যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাহলে কিন্তু দেখবেন যে ছাত্র দলের যুব দলের নেতাকর্মীরা তাকে চ্যাংডালা করে নদীর ভিতর কি বলবো যে চ্যাঙ্গা দিবে বা ফেলে দিবে। অর্থাৎ তার অবস্থা কঠিন হবে, সে কঠিন তার কথা বলতে। অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সে একটু ফেস দেখিয়ে যদি একটু উল্টা কথাবার্তা বলেন তাহলে ভাইরাল হবেন। আমি যদি দেখা যায় যে বিএনপির বিরুদ্ধে এলোমেলো কথা বলতেই থাকি তাহলে দুইটা কারণ হবে। হয়তো আমাকে গুম খুন করে ফেলবে, আর নাই তো আমাকে কিনে নিবে যে আচ্ছা তুমি বলতে থাকো, সমস্যা নাই, একটু বিরোধিতা না করলে কেমন হয়। প্রত্যেক সরকারি দলেরই একই অবস্থা, এবং এখানে অনেক বড় খেলোয়াড় নুরুল হক নূর, আমতারেকের কি অবনতি আপনারা দেখেছেন। যে আমতারেক দেখলাম যে বলছে যে যখন ইলিয়াস এবং পিনাকি এদের কাছ থেকে টাকা খেয়েছে তখন আমতারেকের মুখের ভাষা কেমন ছিল, কঠিন। হায় বলছে যে ইলিয়াস হোসাইন পুরাতন খেলোয়াড়, পিনাকি দা যাকে ধরে তাকে আর ছাড়ে না। এইভাবে তারা যেন দেশে এসে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে, তাদের যে অবদান জাতি কখনোই ভুলতে পারবে না। অথচ যখনই তাদের সাথে দ্বিমত পোষণ হলো বা পিনাকি ইলিয়াসের সাথে তার পড়লো না, মনের মিল বা টাকা পয়সার লেনদেনের দেখা যাচ্ছে যে পিনাকি আর কি টাকা দেয়, ইলিয়াস আর কি টাকা দেয়, তার চেয়ে বেশি টাকা এখন অন্যান্য দল থেকে সে পাচ্ছে, এই মুহূর্তে ভারতের কাছ থেকে পাচ্ছে। যার কারণে নগদে পোল্টি মেরে এখন ইলিয়াস পিনাকি দেশের শত্রু, জাতির শত্রু, জামাতি। যাই হোক, সবাই ভালো থাকবেন, এদের কাছ থেকে সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।